ইউনূস মোদি প্রথম বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা, গঠনমূলক ও ফলপ্রসূ আখ্যা প্রেস সচিবের। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। ইউনূস মোদি বৈঠকে আশার আলো দেখছে বিএনপি। শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারীর দোসরদেরও ফেরত দেওয়ার দাবি। প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিলের আহ্বান। প্রথম ধাপে প্রত্যাবাসনে যোগ্য হিসেবে চিহ্নিত 1,80,000 রোহিঙ্গা। বাংলাদেশকে জানালো মিয়ানমার, রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকের। এবং ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। লঞ্চ, বাস, ট্রেনে বাড়ছে চাপ। সবার চোখে মুখে সুখস্মৃতি, বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজে ছুটি উদযাপন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল আলোচিত বৈঠকে মিলিত হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার মধ্যে আলোচনায় শেখ হাসিনাকে ফেরত, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া গঙ্গার পানি বন্টন চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়েও কথা হয়। বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠকটি গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। ব্যাংকক থেকে নাজমুস সালেহের রিপোর্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। থাইল্যান্ডের ব্যাংককে সাংগ্রিলা হোটেলে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। ভারতে বসে পতিত স্বৈরাচারীর উস্কানিমূলক বক্তব্য নিয়েও কথা হয়েছে তাদের মাঝে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। শফিকুল আলম বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধ নিয়েও। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটিকে ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেন প্রেস সেক্রেটারি। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো, তাতে দুদেশের সম্পর্ক কিছুটা হলেও স্বাভাবিক গতিতে ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার ডক্টর ইউনূস নরেন্দ্র মোদি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের সম্পর্ক প্রভাব পড়তে পারে এমন নেতিবাচক কথাবার্তাও এড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. Prime Minister also congratulated Bangladesh on assuming the chair of BIMSTEC and looked forward to the forum further advancing regional cooperation under the leadership of Bangladesh. The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries would continue to be addressed and resolved bilaterally through constructive discussions. প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন আরও 70,000 রোহিঙ্গা। শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে বিষয়টি জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উথান শিউ। এদিকে প্রত্যাবাসনের আগে রাখাইনে অনুকূল পরিবেশ নিশ্চিতের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞের। গেল 14 মার্চ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
ক্যাম্প পরিদর্শন করে আবেগঘন বক্তব্যে মানবিক সংকট নিরসন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় এবারের বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে শুক্রবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে সুখবর দিলেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শুয়ে। প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইউ থান শুয়ে জানান, প্রথম ধাপে ফেরত নিতে 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। 2018 থেকে 20 সালের মধ্যে বাংলাদেশ 6 দফায় এই প্রাথমিক তালিকা দিয়েছিল। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাই তাদের ছবি ও নামের অতিরিক্ত পর্যালোচনার জন্য স্থগিত রয়েছে। These 180,000 people are now fit to return to Myanmar. 1,80,000 রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকার রাজি হয়েছে। আরো 70,000 রোহিঙ্গার তথ্য, ছবি যাচাই বাছাইয়ে কাজ চলছে। আর এই প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। Photographs and their names. So we agreed to work together to expedite this process. রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে, কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে, বিশেষ করে সম্মুখ সমরের ক্ষেত্রে। এটা যেহেতু আন্তর্জাতিক সংকট, জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে মিয়ানমারের সঙ্গে আলোচনারও তাগিদ দেন তিনি। শুধুমাত্র প্রত্যাবাসন বিষয় হবে না, সেখানে আমরা ধারণা করতে পারি যে রোহিঙ্গাদের অধিকারের বিষয়টা নিয়ে আলাপ হবে। মিয়ানমার দিক থেকেও সেখানে বক্তব্য থাকতে পারে। মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যদি আলাপটা হয়ে থাকে, কি আলাপ হয়েছে এইটা রোহিঙ্গাদের সাথে আলাপ করতে হবে। 2017 থেকে 25 পর্যন্ত চিন্তা করি, দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় কোন রকম সলিউশন কিন্তু আমরা পাইনি। কাজে শুধুমাত্র মিয়ানমার সম্মত হয়েছে, এটার ভিত্তিতে এটাকে বাস্তবসম্মত সমাধান হিসেবে কোনোভাবেই গ্রহণ করার সম্ভাবনা নেই। পোস্টে আরও উল্লেখ করা হয়, এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গাকেও দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন মুক্ত বিশ্ব গড়ার আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে পুরো অঞ্চল হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। ব্যাংকক থেকে নাজমুস সালেহীর আরও একটি রিপোর্ট। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে ব্যস্ত সময় কাটান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন সরকার প্রধান। পরে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বিমস্টেকের সদস্য দেশের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাময় দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে, যা ভূমি বেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বলেন, 2000 প্রাণের বিনিময়ে নতুনভাবে জেগেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার একটি মজবুত ও স্বচ্ছ অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে বাড়বে হুমকি। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে
করে পথ চলা শুরু হলো বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে বিমস্টেক। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আঞ্চলিক এই জোটটি, এমনই প্রত্যাশা সদস্য রাষ্ট্রগুলোর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেক সম্মেলনের তৃতীয় দিন সদস্য 7 রাষ্ট্রপ্রধানের সঙ্গেই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং টার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরের 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতা নিজেদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তারা আঞ্চলিক উন্নয়নে পারস্পরিক সহায়তার কথা বলেন। মোহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সাথেও একই দিন হোটেল সাংগ্রিলায় বৈঠকে মিলিত হন। এ সময় নিজেদের অর্থনৈতিক উন্নয়নে একে অপরকে সহায়তার কথা বলেন দুই নেতা। ইউনূস মোদি বৈঠকে আশার আলো দেখছে বিএনপি। তবে শুধু শেখ হাসিনা নয়, স্বৈরাচারের দোসরদেরও ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে অসম সব চুক্তি বাতিলও চান তারা। বিএনপি নেতাদের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে দুই দেশের মধ্যকার অস্থিরতা, সীমান্ত হত্যা বন্ধ, এমনকি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়টিও। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ইতিবাচক ও গুরুত্বের সাথে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আশা, শুধু শেখ হাসিনাই নয়, স্বৈরাচারের দোসরদেরও দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হবে ভারত। একই সঙ্গে গত 1.5 যুগে ভারতের সঙ্গে হওয়া সব বিতর্কিত ও অসম চুক্তি বাতিলের দাবি জানান তিনি। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইবো, ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মোদি ইউনূসের বৈঠককে আশার আলো হিসেবে দেখছেন। তার প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারত ও বাংলাদেশের শীর্ষ এই দুই নেতার বৈঠকের ফলে দুই দেশের জনগণের মধ্যেও আন্তরিকতা বাড়বে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। সন্দেহে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গত 1 যুগ দেশে গণমানুষের রাজনীতি ছিল না। টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়াই ছিল রাজনীতি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে রংপুর নগরের কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি মানুষের চাওয়া অনুযায়ী কাজ করবে জানিয়ে তিনি বলেন, জনগণই রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। এ সময় অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বিগত 1 যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে, ভোটের মাধ্যমে, যে কারচুপির ভোট তার মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে চাপ বাড়লেও স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সবার চোখে মুখে সুখস্মৃতি।
তবে সার্ভার জটিলতায় 15 ঘন্টা অনলাইনে রেলের টিকিট বিক্রি বন্ধ থাকায় পড়তে হয় কিছুটা ভোগান্তিতে। শনিবার সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার ঢাকা ফেরার পালা। জীবিকার তাগিদে কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ। শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ছিল চোখে পড়ার মতো ভিড়। ঈদের আনন্দের পাশাপাশি সবার চোখে মুখে স্বস্তির ছাপ। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং অত বেশি ভিড় ছিল না। নানু বাড়িতে গিয়ে ওখানে আমার ভাই বোন সব ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার নিয়ে ঈদ করছি। মানুষ ছুটিতে যায়, পরিবার পরিজন থাকে, আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ হয়, এটা কাজের স্পৃহা বেড়ে যায় কাজের জন্য। যদিও বিপত্তি বাধে অনলাইনে টিকিট বন্ধ থাকায়। বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা সার্ভার বন্ধ থাকায় অনেকে টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েন। এদিন কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িমারি, রংপুর, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়। গতকালকে রাত 8টা থেকেই আমি ট্রেনের টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু সার্ভার জটিলতার কারণে কাটতে পারতেছি না। বুড়িমারি এক্সপ্রেস 8:30-এ আসার কথা, এখন 10টা। সিস্টেমে আপগ্রেডেশন করার কাজ করতে যাই, ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তুলনামূলক যাত্রী কম থাকায় স্বস্তির কথা জানান দক্ষিণ অঞ্চলের মানুষেরা। ম্যানেজমেন্টও অনেক সুন্দর ছিল, যাত্রী ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশনও ভালো ছিল। একসাথেই বেশ কিছুদিন থাকা হইল, এখন তাদের ছেড়ে আবার চলে যেতে হচ্ছে গন্তব্যে। সড়ক পথেও ছিল স্বাচ্ছন্দ্যের যাত্রা। চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। এবার অনেক রাস্তাঘাট ক্লিয়ার, যাত্রী চাপ আছে কিন্তু রাস্তায় কোনো যানজট নাই। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে আবারও ব্যস্ত হয়ে যাবে অফিস আদালত। আর শনিবার যাত্রী চাপ থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও রয়ে গেছে উৎসবের আমেজ। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি দেখে উচ্ছ্বাস শিশুদের। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। ছোট্ট শিশু নাহিদা ঈদের ছুটিতে রাজধানীর লালবাগ থেকে ঘুরতে বেরিয়েছে মা বাবার সঙ্গে। বাবা মা ঘুরতে এসেছি, ডাইনোসর দেখেছি। ওদের কারণেই আসা, ওইসব সাইডে তো এরকম পার্ক পাওয়া যায় না সাধারণত। এখানে যে সুন্দর পার্ক আছে, ডাইনোসর আছে, গাছপালা, ডাইনোসর, হনুমান, আরো কত কি। শব্দের সঙ্গে নড়াচড়া করতে পারা বৈদ্যুতিক এই পশুগুলো দেখে শিশুদের সঙ্গে আনন্দ পাচ্ছেন বড়রাও। অন্য সময় তো বের হওয়া হয় না, ঈদের সময় আমরা ফ্যামিলি সবাই একসাথে একটু বের হওয়া হয়। ছুটিতে সবাই একটু ঘোরাঘুরি, একটু রিফ্রেশমেন্টের জন্য আর কি আসা এখানে। ফ্যামিলির সাথে এসেছি, এই জায়গার যে পরিবেশটা এটা অনেক ভালো। আব্বু আম্মুর সাথে, আমার বন্ধুদের সাথে আমার অনেক ভালো লাগছে। গাছ, ড্রাগন, অনেক কিছু দেখলাম। এখন আমরা ওয়াটার পার্কে যাব। গরম বাড়তে থাকায় বিনোদন কেন্দ্রে অন্যতম পছন্দ ওয়াটার পার্ক। ডিজে গানের তালে তালে বিভিন্ন রাইডের পাশাপাশি সুইমিং পুলেও মাতোয়ারা সবাই। ছুটি থাকায় ব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে আনন্দে মাতোয়ারা সবাই। আর সেই ছুটি যদি হয় ঈদ উৎসবে, তাহলে আনন্দের মাত্রা বেড়ে হয় কয়েক গুণ। এদিকে সকাল থেকেই জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। বাঘ, সিংহ, হাতি দেখে ছোট্ট সোনামণিদের যেন আনন্দের শেষ নেই। অনেক এক্সাইটেড, আমার অনেক ভালো লাগছে এখানে এসে। ওরা তো দেখে নেই আমার দেশে জাতীয় কি জিনিস আছে, পশু পাখি, সেটা দেখানোর জন্য, জানার জন্য। কক্সবাজারেও পর্যটকরা মেতেছেন বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে। তিল ধারণের ঠাঁই নেই সাগর তীরে। তীব্র গরমে প্রশান্তি খুঁজে পাচ্ছেন নোনা জলে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে, তবে এখনও পানিবন্দী 10 গ্রামের মানুষ। এদিকে টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে শনিবারের মধ্যে শেষ হবে পুরো কাজ। টেকসই বেড়িবাঁধের দাবিতে উপকূলবাসীর বিক্ষোভ। প্রতিবছর জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতঘর, মাছের পুকুর, ফসলি জমি। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও হয়নি বাস্তবায়ন।
দীর্ঘদিন ধরে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন অংশে ফাটল ছিল। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে বারবার জানানো হলেও গুরুত্ব দেয়নি। গত 31 মার্চ হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে পানি ঢুকে পড়ে। ওই স্থানটিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ঘর দৌড় পড়ে গেছে, যা যা ছিল কেউ তার নিতে পারেনি হঠাৎ করে। এই রাস্তাটা কোনোভাবে টেকসই বাঁধ না হইলে এরকম পরিবেশ আরো জায়গায় জায়গায় হয়ে যাবে। এরা ত্রাণ চায় না, এরা বারবার করতে চায় না, মরতে চায় না। তো আমাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ, তার কোনো বিকল্প নাই। এদিকে পঞ্চম দিনের মতো শুক্রবার সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নদীর রিং বাঁধের প্রথম স্তরের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখনো পানিবন্দী রয়েছে 10 গ্রামের মানুষ। একটা প্রজেক্ট আর কি ডিপিপি তৈরি হচ্ছে, অনুমোদন হলে আশা করি যে আগামী 1-2 বছরের মধ্যে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভাঙন কবলিত এলাকায় জোয়ার ভাটার স্রোতে সৃষ্ট ক্যানেলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় 200 মিটার দূর দিয়ে রিং বাঁধ দিতে হচ্ছে, যে কারণে 350 মিটার দৈর্ঘ্যের রিং বাঁধ বাড়িয়ে 500 মিটার করতে হচ্ছে। সময় সংবাদ, সাতক্ষীরা। স্বাস্থ্য সেবায় বাংলাদেশি রোগীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে চীনে। সম্পর্কের নতুন অধ্যায়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং। একে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে বিদেশ নির্ভরতা নয়, দেশেই সব রোগের চিকিৎসা নিশ্চিতের পরামর্শ তাদের। বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, প্রয়োজনে বিদেশি সহায়তা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মধ্যবিত্ত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদী সরকার। এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয় উন্নয়ন সহযোগী এই দেশটি। প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অতিমাত্রায় নির্ভরশীলতা, দ্যাট মিনস বাইরের দেশের উপর ট্রিটমেন্ট নেওয়া, এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সুখকর বিষয় না। একটা ব্যবস্থা গড়ে তোলা যাতে আমাদের বেশিরভাগ রোগী এবং বেশিরভাগ রোগের ট্রিটমেন্ট এখানে হয়। হেলথের কারণে যেই যাওয়া এবং যথেষ্ট আমাদের কি বলা হয় মূলধন এখানে খরচ করতে হয়, তাই না, সেটা কমে আসবে এবং বাংলাদেশের অর্থনীতির লাভ হবে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই বিশ্লেষক। চীন যেন বাংলাদেশের হেলথ সেক্টরে যেন ইনভেস্ট করে, কারণ ভারত এখানে করবে না। কারণ ভারত এখানে হেলথ সেক্টরে ইনভেস্ট করলে ভারতের লস। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের তৈরি হচ্ছে। নানাবিধ সুবিধা যদি ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে আসে। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শ দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছে শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না
ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। বিশ্ব বাণিজ্য এই শুল্কের প্রভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব নেতাদের মধ্যে। কেউ কেউ যেখানে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন, অনেকেই সেখানে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন। তবে এখনও নিজ সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মার্কিন শুল্কারোপের নতুন সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্ব নেতারা। পরিবর্তিত প্রেক্ষাপটে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ অবস্থায় একদল যেখানে সমঝোতা করে সমাধানের পথে হাঁটতে চাইছেন, আরেক দল সেখানে পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই পদক্ষেপগুলো অন্যায্য বাণিজ্য নীতির প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট দয়া দেখিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা বাড়বে, যা বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন সিদ্ধান্তটি ভুল হয়েছে, তবে তিনি বাণিজ্য যুদ্ধ প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। সিঙ্গাপুরও হাঁটছে একই পথে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এই অন্যায় শুল্ক আরোপের জন্য মার্কিনীদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী। তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও এখনও নিজেদের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে তা নিয়ে সন্দিহান বেশ কিছু দেশ। এই তালিকায় নাম রয়েছে স্পেন, আয়ারল্যান্ড, তাইওয়ান, জাপান, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের। এর মধ্যে কেউ কেউ মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনার পর তাদের সিদ্ধান্ত জানাবেন বলেও মন্তব্য করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ঈদের ছুটির পর রাজধানীর বাজারে এখনও ক্রেতা ফিরেনি, তবে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, সপ্তাহ ব্যবধানে কারওয়ান বাজারে ব্রয়লারের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা, 20 থেকে 60 টাকা কমেছে সবজির দামে। স্থিতিশীল রয়েছে ডাল, চাল, চিনি সহ মুদি পণ্যের বাজার দর। সংকট নেই ভোজ্য তেলেও। রাজধানীর কারওয়ান বাজারে পর্যাপ্ত পণ্যের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, তবে নেই ক্রেতার ভিড়। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা, তবে এখনো সেভাবে তৈরি হয়নি নিত্যপণ্যের বাজার থেকে পণ্য কেনার চাহিদা যোগান তত্ত্বে। তাই গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 60 টাকা কমে মিলছে পটল, বেগুন, সিম সহ বিভিন্ন সবজি। লেবু 120 টাকা ডজন ছিল, সেটা আজকে 80 টাকা 70 টাকা ডজনে চলে আসছে। বরবটি, তারপর সাজনা, ঢেঁড়স সবকিছুর দাম তুলনামূলকভাবে কম। এখন তো হাঁটতে খুব ভালো লাগছে, অন্য সময় তো অনেক ঠেলাগুতা থাকে, আর সবজির দামটাও একটু আগের চেয়ে কম। কিছুদিন বদ্ধ ছিল, প্রচুর হয়ে গেছে, দেশে আইতে পারে না, ঢাকা আমদামি হয় না, এগোতে সব দিকে সস্তা। দোকানদাররা পড়ছে এখন মাল লইয়া বিপদে। বটবটি কিনছি 10 টাকা কেজি, রাইতে বেচছি 5 টাকা কেজি, কাস্টমার নাই। রমজানের শেষ দিকে বাড়তে থাকা ব্রয়লারের দামও কমেছে বলে জানান বিক্রেতারা। ব্রয়লার বেচতেছি 195 থেকে 200 টাকা, লেয়ার মুরগিটা বেচতেছি 300-310 টাকা। দেশি মুরগিটা মার্কেটে এখনো আসে নাই। ডাল, চিনি, আটা সহ মুদি পণ্যের বাজার দর স্থিতিশীল। বিক্রেতারা জানান, ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামেই স্বাভাবিক সরবরাহ রয়েছে ভোজ্য তেলের। জিনিসপত্র মোটামুটি আছে, আগের রেটই আছে, বাড়েও নাই কমেও নাই। ঈদবাঙ্গা বাজার এখনো আমদানি হয় না জিনিসপত্রের, মোটামুটি সহনীয় আছে। ডালের দাম একটু কমের দিকে আছে, যেমন ছোলাটা রমজানে ছিল 110 টাকা, এখন 100 টাকা বিক্রি হইতেছে। খেসারি একটু কমছে, বুটের ডালও একটু কমছে হালকা। বাজার ঘুরে জানা যায়, ঈদের দাম বৃদ্ধির পর বর্তমানে স্থিতিশীল রয়েছে রাজধানীর চালের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সামরিক আইন জারির জেরে অবশেষে প্রেসিডেন্ট পদ হারালেন ইউন সুক ইয়োল। অভিশংসনের পক্ষেই রায় দিলেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। রায়ের খবর প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেন লাখো মানুষ, যদিও
কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। সংবিধান অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সক ইয়েলের। কয়েক মাসের নাটকীয়তার পর পার্লামেন্টের অভিশংসন প্রস্তাব বহাল রাখার পক্ষে স্থানীয় সময় শুক্রবার রায় দিলেন দেশটির সাংবিধানিক আদালত। ইয়েলকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের রায় দেন বিচারক। বলেন, সামরিক আইন জারির কারণে ক্ষুণ্ণ হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার। সাংবিধানিক আদালতে বিচারের শুনানিতে 8 জন আইনজীবীর মধ্যে সবাই ইয়নের অভিশংসনের পক্ষে রায় দেন। ইয়নের বিপক্ষে রায় হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন তারা। অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। আদালতের রায়ের মধ্য দিয়ে দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার সমাপ্তি হতে চলছে। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী 60 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্শাল ল ছাড়াও ইয়নের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। কোরিয়ার আইন অনুযায়ী সামরিক আইন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা, বিশেষ করে এর পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত 3 ডিসেম্বর সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে পড়ে ইয়ন। বিরোধীদের চাপে কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এর কিছুদিন পরই তাকে অভিশংসিত করে পার্লামেন্ট। জাতির কাছে ক্ষমা চাওয়ার পরও সেই ঘটনার সর্বশেষ গিয়ে ঠেকে আইনি প্রক্রিয়ায়, যার শেষ ফলাফল প্রেসিডেন্ট পদ হারানো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।